আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 121 বলছে কি ইফ আই ড্যাশ আই উড নট লুজ টেম্পার। টেম্পার মানে কি? টেম্পার মানে মেজাজ, লুজ মানে হারানো, আর উড নট, উড কিন্তু পাস্ট টেন্স, উড মানে পাস্ট, মানে বলতে চেয়েছে যে এখানে মিনিংটা বলতে চেয়েছে কি যদি আমি তুমি হতাম, দেখো সব জায়গায় ইউ আছে অপশানে, বলতে চেয়েছে যদি আমি তুমি হতাম আই উড নট লুজ, লুজ মানে হারানো, আমি হারাতাম না, টেম্পার মানে মেজাজ, হারাতাম না মানে আমি রেগে যেতাম না। এইবার বলেছিলাম কি, বলেছিলাম কল্পনা করে, কল্পনা করে, কল্পনা করে যদি কোনো কিছু হওয়া বোঝায় তাহলে সাবজেক্টের পরে ওয়্যার দেবো, ওয়্যার। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। ক্লিয়ার? তাহলে কল্পনা করে কোনো কিছু হওয়া বললে সাবজেক্টের পরে কি বসবে? সাবজেক্টের পরে ওয়্যার বসবে। তাহলে এখানে কি বলছে, যদি আমি তুমি হতাম, যেটা কল্পনা করে হওয়া বোঝাচ্ছে, যেটা বাস্তবে নয়। ক্লিয়ার? তাহলে ইফ আই ওয়্যার হবে ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ইউ। অপশান কোথায় আছে দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ আই ওয়্যার ইউ। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ আই ওয়্যার ইউ। যদি আমি তুমি হতাম আই উড নট লুজ টেম্পার, আমি মেজাজ হারাতাম না। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট 122 কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট 122 বলছে যে ইমাম হুসেন, একজন ব্যক্তি, ইমাম হুসেন ডায়েড ড্যাশ নোবেল কজ, কোনো মহৎ কারণে মারা গেছিলেন। ডায়েড এটা কিন্তু V2, মারা গেছিলেন। এবার দেখো ডায়ের পরে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, আমি একদম সোজা সিম্পলি একদম বলে দিই। সেটা কি, যদি কোনো ডিজিজ হয়, DISEASE, কোনো ডিজিজ, রোগ, ঠিক আছে, রোগ মারা গেলে, রোগ হলে প্রিপোজিশন বসবে কি ডায়ের পরে অব, এবং মনে রাখবে এটা ইন্টারনাল হবে, ইন্টারনাল, দেখবে সবসময় ইন্টারনাল। রোগ আভ্যন্তরীণ হয় তাহলে ইন্টারনাল, প্রিপোজিশন কি হবে? অব। ঠিক আছে, ডায়েড অব ম্যালেরিয়া, ডায়েড অব ক্যান্সার। ক্লিয়ার? তো কোনো রোগ বললেই কিন্তু আমাদের প্রিপোজিশন হবে কি অব। এবার দেখো ডিজিজ, এইবার আমি যদি বলি যে ইফেক্ট, কোনো কিছুর প্রভাবে মারা গেছিল কেউ, কোনো কিছুর প্রভাব, ইফেক্ট, এটা কিন্তু এক্সটার্নাল কজ হবে, এক্সটার্নাল। ইফেক্ট কোনো কিছুর প্রভাবে মারা গেলে প্রিপোজিশন দেবো ফ্রম, এবং সেটা হবে ইন্টারনাল না এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি বাহ্যিক। যেমন এক্সাম্পল দিই, এক্সটার্নাল কজ কি আছে, যেমন ধরো বললাম ডায়েড, DIED, ডায়েড ফ্রম, ডায়েড ফ্রম, ডায়েড ফ্রম কি বলবো? প্রথম কথা বলবো স্টারভেশন, STARVATION, ডায়েড ফ্রম স্টারভেশন। আর কি আছে ডায়েডের পরে? ফ্রম, ডায়েড ফ্রম। যদি বলি স্নেক বাইট, দেখো SNAKE, স্নেক বাইট, এটাও কিন্তু বাহ্যিক কারণ, সাপ বাইরে থাকে, সে কামড়েছে, সেই কামড়ানোর জন্যে মারা গেছে, তাহলে বাহ্যিক কারণ। স্টারভেশন দেখো অভুক্তি, আমি না খাচ্ছি, সেটা কিন্তু শরীরের মধ্যে না, মানে জিনিসটা খাওয়া বিষয়টা, খাবার বিষয়টা তো বাইরেই আছে, তাহলে এই অভুক্তি, না খেয়ে থাকার বিষয়টাও বাইরে তোমাকে ধরতে হবে। তো ডায়েট ফ্রম স্টারভেশন, ডায়েট ফ্রম স্নেক বাইট। বা মনে করো ওভার ইটিং, ওভার, OVER, ওভার ইটিং, EATING, ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া, তাহলে যে জিনিসটা খাচ্ছি সেটাও কিন্তু বাইরের জিনিস, তাহলে বিষয়টা, কারণটা বাইরের, তাহলে বাহ্যিক, তাহলেও কিন্তু ফ্রম বসাবো, সব জায়গায় ফ্রম। তাহলে কী কী হলো দেখো, বাহ্যিক কারণ বললেই কিন্তু ডায়েট পরে ফ্রম, ডায়েট ফ্রম স্টারভেশন, ডায়েট ফ্রম স্নেক বাইট, ডায়েট ফ্রম ওভার ইটিং। ক্লিয়ার? এবার এইখানটায় একটু ইম্পর্টেন্ট তোমাদেরকে মাথায় রাখবে, স্টারভেশনের আগে কিন্তু ফ্রম বসে, কিন্তু হাঙ্গার বললে আবার অব হয়ে যায়, ডায়েড, DIED, ডায়েড অব হাঙ্গার, HUNGER, হাঙ্গার। এবার দেখো হাঙ্গারের আগে কেন অব দিচ্ছি, স্টারভেশনের আগে কেন ফ্রম দিচ্ছি, একটু ভালো করে বুঝবে। স্টারভেশন অভুক্তি, এটা কিন্তু বাইরের জিনিস, খাচ্ছি না, স্টার্ভ করছি, বাইরের জিনিস। হাঙ্গার, হাঙ্গার মানে খিদে, না খাওয়ার জন্যে, শরীরে খাবার দিচ্ছি না, ফুড দিচ্ছি না, শরীরের মধ্যে খাবার দিচ্ছি না, তাহলে এই খাবার না যাওয়ার ফলে ভেতরে কি হচ্ছে, একটা খিদের তৈরি হচ্ছে, তাহলে খিদেটা কিন্তু আভ্যন্তরীণ। তাহলে এক্সটার্নাল কজ, অব ইজ দ্য কারেক্ট আনসার। ডায়েড অফ হাঙ্গার, ডায়েড ফ্রম স্টারভেশন, ফ্রম স্নেক বাইট, ফ্রম ওভার ইটিং। ক্লিয়ার? বোঝা গেল? আর অব কোনো রোগ, ইন্টারনাল হলে অব, ডায়েড অফ। এইবার আর একটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি ফর। ডায়েডের পরে কোনো ফর দেবো, ডায়েড ফর, সেটা হচ্ছে ডায়েডের পরে ফর দেবো যখন কোনো কজ, CAUSE, কোনো কজ, বা সেক বলবে, সেক, কারণে, কোনো কিছুর কারণে। ঠিক আছে, কজ বা সেক। ঠিক আছে,
এমনকি কোনো মহৎ কজ, হি ডায়েড ফর দ্য কান্ট্রি, হি ডায়েড সে মারা গেছিল, হি ডায়েড ফর দ্য কান্ট্রি, COUN সবাই তোমরা জানো, কোনো মহৎ কারণে মারা গেলে ফর দেবো। হি ডায়েড ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি, হি ডায়েড ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্যে সে প্রাণ ত্যাগ করেছিল বা মারা গেছিল। ক্লিয়ার? তাহলে ফর তখনই বসাবো যখন কোনো মহৎ কারণ বলবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট জিনিস। অব, ইন্টারনাল কজ হলে অব, এক্সটার্নাল কজ হলে ফ্রম। তাহলে এখানে চলে আসো এবার, এখানে কি বলছে? নোবেল কজ, একটা মহৎ কারণ, তাহলে ফর তো হবেই, কোনো মহৎ কারণে মারা গেলে ফর। ক্লিয়ার? ফর ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইমাম হুসেন ডায়েড, মারা গেছিলেন ফর নোবেল কজ, একটা মহৎ কারণে। ফর ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট। হ্যাঁ, তাহলে আমরা সঠিক উত্তর কোনটা নিলাম? সঠিক উত্তর 122-এর নেব হচ্ছে কি ফর, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো, 23। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন সবগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে রোহান ছিল টিল ডেথ বাই দ্য ডাকয়েটস, মানে কি ডাকাত। ঠিক আছে, রোহানকে কি করা হয়েছিল? টিল ডেথ, মৃত্যু পর্যন্ত, বাই দ্য ডাকয়েটস, ডাকাতদের দ্বারা। ভালো করে বলছো, হাং ইউজ করেছে, মানে বলতে চেয়েছে রোহানকে ফাঁসি দেওয়া হয়েছিল, রোহানকে ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে মারা হয়েছিল। ঠিক আছে, ফাঁসি দেওয়া, ঠিক আছে, ফাঁসি দিয়ে মারা হয়েছিল। এইবার তোমাদের এখানে বুঝতে হবে কি, হ্যাং একটা শব্দ, HANG, হ্যাং। ঠিক আছে, এই হ্যাং মানে ফাঁসি দেওয়া হবে, আবার হ্যাং মানে ঝোলানোও হবে। যখন হ্যাং মানে ঝোলানো বলবো, তখন নর্মাল কোনো কিছু টাঙানো বা ঝোলানো। ক্লিয়ার? ঝোলানো বলতে জামা কাপড় ঝোলানো বা কোনো কিছু টাঙানো, তখন আমরা হ্যাংয়ের সেকেন্ড ফর্ম কী নেব? হাং, হাং, আবার থার্ড ফর্মও হাং। ঠিক আছে, হাং। আর যদি ফাঁসি দেওয়া বোঝায়, তখন কিন্তু আমাদের কি হবে? হ্যাংয়ের পরে হ্যাংয়ের সেকেন্ড ফর্ম কী হবে? হ্যাংড, HANGED, হ্যাংড। থার্ড ফর্মও হয়ে যাবে HANGED। তাহলে এখানে কিন্তু কোনো কিছু টাঙানো বলছে না, এখানে ফাঁসি দেওয়া বলছে। তাহলে আমাদের এই ভার্বটাকে ফলো করতে হবে, হ্যাংড। ক্লিয়ার? তাহলে এখানে দেখো প্যাসিভ, রোহানকে ফাঁসি দিয়ে মারা হয়েছিল টিল ডেথ, মৃত্যু পর্যন্ত, বাই দ্য ডাকায়েটসদের দ্বারা, ডাকায়েতরা করেছিল। তাহলে প্যাসিভ, ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এবং ফাঁসি দেওয়া বলছে, এখানে টাঙানো বলছে না, তাহলে হ্যাংড বলবো, HANGED। ক্লিয়ার? তাহলে হ্যাংড, সি ইজ দ্য কারেক্ট কিন্তু আমাদের আনসার। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রচুর প্রবলেম এই ভার্ব দিয়ে দেয়, হ্যাং ভার্ব দিয়ে প্রচুর প্রবলেম দেয়, গুলিয়ে ফেললে চলবে না। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 124। কি বলছে আমরা যাবো 124। কি বলছে দেখো, 124 বলছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। এই বিষয়টা ভালো করে ফলো করো, এটা কিন্তু একটাই বিষয় বলতে চেয়েছে। বলছে যে আর্লি টু বেড, তাড়াতাড়ি ঘুমাতে যায়, অ্যান্ড আর্লি টু রাইজ, যে তাড়াতাড়ি ওঠে। পুরো বিষয়টা কিন্তু একটাই বিষয়, পুরো বিষয়টা একটাই। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা একটা অভ্যেস বলছে, এটা একটা হ্যাবিটের কথা বলছে, এবং এই পুরো বিষয়টা একটাই হ্যাবিট। সেই কারণে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। এবার কি বলছে দেখো, বলছে এই যে অভ্যেসটা, সকাল সকাল ঘুমাতে যাওয়া, সকাল সকাল ওঠা, এই অভ্যেসটা একটা মানুষকে হেলদি করে অ্যান্ড ওয়েলদি করে। ঠিক আছে, এবং ধনবান করে, এবং এখানে ওয়াইজও একটা শব্দ ছিল, ওয়াইজ। ঠিক আছে, ওয়াইজ মানে বুদ্ধিমানও করে, যেটা এখানে নেই। তাহলে একটাই অভ্যেস। দেখো প্রত্যেকটা অপশানে মেক ভার্বটা নিয়েছি, এবং এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল মানে একটা চিরন্তন সত্য কথা। তাহলে চিরন্তন সত্য যে বাক্যগুলো হবে, সেই বাক্যগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে মেক মানে কি? মেক মানে করা, MAKE, মেক। এবং যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দেবো, মেক্স। তাহলে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স, তৈরি করে, এ ম্যান, একজন মানুষকে, হেলদি, স্বাস্থ্যবান, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এবং বুদ্ধিমান, পণ্ডিত। ক্লিয়ার? তাহলে মেক্স নেব। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? আমাদের সঠিক উত্তর কিন্তু অপশান বি হচ্ছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান বি, মেক্স। ক্লিয়ার? এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট 125 কি বলছে আমরা দেখবো। 125, হ্যাঁ দেখো 125 কি বলছে। 125 বলছে
দ্য লেটার হ্যাজ অলরেডি, লেটার মানে হচ্ছে একটাই চিঠির কথা বলেছে, দ্য লেটার হ্যাজ অলরেডি, ইতিমধ্যে কি হয়েছে, ইতিমধ্যে প্রত্যেকটা অপশন দেখো সেন্ড, সেন্ড মানে পাঠানো, পাঠানো, সেন্ড মানে পাঠানো, বলছে লেটারটা ইতিমধ্যে, তাহলে কি হচ্ছে, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, হ্যাভ বা হ্যাজের পরে, হ্যাভ বা হ্যাজের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, থার্ড ফর্ম, এবং যখন থার্ড ফর্ম দেব বাক্যের বাংলা অর্থ কি হবে, বাংলা অর্থ হবে হচ্ছে হয়েছে, হয়েছে বা করেছি, বলেছি, এরকম হবে, তাই তো, কোনো কাজ সবেমাত্র করেছি, তাহলে করেছি, বলেছি, খেয়েছি, এই রকম কিন্তু হবে যখন হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম দেবো, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। তাহলে লেটার হ্যাজ অলরেডি কি হচ্ছে, পাঠানো হয়ে গেছে, গেছে, তাহলে সেন্ড মানে পাঠানো, সেন্ডের থার্ড ফর্ম সেন্ড, তাহলে দ্য লেটার হ্যাজ অলরেডি সেন্ড, চিঠিটাকে ইতিমধ্যে, এইবার 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 এখানে বোঝার বিষয় আছে, দেখো একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে, এবার দেখো এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা তো আমরা সেন্ড দিলাম, এইবার বিষয়টা তোমরা বোঝো যে লেটার কি নিজে নিজেকে পাঠায়, নিজে নিজেকে, নাকি অন্য কারোর দ্বারা চিঠিকে পাঠানো হবে, অন্য কারোর দ্বারা পাঠানো হবে, তাহলে অন্য কারোর দ্বারা কাজ করা হলে আমরা কি বলবো, অ্যাক্টিভ নয়, বাক্যটা কিন্তু প্যাসিভ, PASSIV, প্যাসিভ, তাহলে হ্যাভ হ্যাজের পরে থার্ড ফর্ম তো দেবই, কিন্তু তার আগে একটা বিন বসাতে হবে, বিন, ক্লিয়ার, দ্য লেটার হ্যাজ অলরেডি বিন সেন্ট, লেটারটাকে ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে, যদি বাক্যের প্রথমে যে আছে সে যদি সাবজেক্ট হতো, নিজে কাজ করতে পারতো, তাহলে বিনের দরকার ছিল না, কিন্তু চিঠি যেহেতু একা একা পাঠানো যায় না, চিঠি একা একা যায় না, কারোর দ্বারা চিঠিকে পাঠানো হয় বা হয়েছে, সেই কারণে কিন্তু প্যাসিভ করতে হবে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, আর প্যাসিভ করতে গেলে হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার, তাহলে কি হবে, দ্য লেটার হ্যাজ অলরেডি বিন সেন্ট, চিঠিটাকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কারোর দ্বারা, ইট মাস্ট হ্যাভ রিচড, এটা অবশ্যই পৌঁছে গেছে, বাই নাও, এখনের মধ্যে, তাহলে বিন সেন্ট হবে, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য লেটার হ্যাজ অলরেডি বিন সেন্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, লেটারটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ক্লিয়ার। এবার যাবো নেক্সট, হ্যাঁ 126 কি বলছে, দেখো 126 বলছে যে 126 কি বলছে আমরা দেখে নেবো, হ্যাঁ 126 বলছে কি, দেখো 126 বলছে এভরি মর্নিং, প্রত্যেক সকালে, আই গেট আপ, আমি উঠি অ্যাট 4 o'clock, 4টের সময়, বাট টুডে, কিন্তু আজকে, আই ড্যাশ অ্যাট 7 o'clock, কিন্তু আজকে আমি উঠেছিলাম, আজকে আমি উঠেছিলাম, ঠিক আছে। তাহলে এভরি মর্নিং, দেখো প্রত্যেক দিনের অভ্যেস বললে সিম্পল প্রেজেন্ট হয়, টেন্স হয়, যখন প্রত্যেক দিনে মানে এভরি ডে হ্যাবিট বলবে, ইউনিভার্সাল ট্রুথ, আর এভরি ডে, EVERY, এভরি ডে হ্যাবিট, HABIT, এভরিডে হ্যাবিট বা রেগুলার হ্যাবিট বলতে পারি, রেগুলার একটা হ্যাবিট বললে সেই বাক্যটাকে আমরা কি বলবো, সেই বাক্যটাকে কোন টেন্সে লিখবো, সেই বাক্যটাকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবো, মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো প্রথম অংশটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এভরিডে, প্রত্যেক মর্নিং, এভরিডে নয়, এটা প্রত্যেক মর্নিং মানে প্রতিদিনের কাজ বলছে, তাহলে এভরি মর্নিং আই গেট আপ, দেখো এখানে গেট আপ, এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এভরি মর্নিং আই গেট আপ, আমি উঠি অ্যাট 4 o'clock, 4টের সময়, কিন্তু আজকে ভুল করে কি হয়েছিল, টুডে, আজকে আমি কিন্তু 7টার সময় উঠেছিলাম, ঠিক আছে তো, তাহলে ছিলাম বললে কি হবে, ছিলাম পাস্ট টেন্স, সিম্পল V2, তাহলে গেটের সেকেন্ড ফর্ম কি, গেটের সেকেন্ড ফর্ম গট, তাহলে আমি গট আপ দিয়ে দেবো, যে আজকে আমি উঠেছিলাম, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, টুডে আই গট আপ অ্যাট 7 o'clock, সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। তাহলে আজকে উঠেছিলাম, এবার এটাকে আমি কিন্তু আর একটা ভাবে বাংলায় বলতে পারি, যে আমি প্রত্যেকদিন 4টের সময় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে উঠেছি 7টার সময়, উঠেছি, তাহলে আজকে উঠেছি বললে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উঠেছি, করেছি, বলেছি, খেয়েছি, এসেছি, গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টে বাক্যটা হলে কি হতো, আই হ্যাভ কি হবে, গট আপ, গট, আই হ্যাভ গট আপ, ক্লিয়ার, যেটা অপশানে নেই, তাহলে এটা করলেও কিন্তু হতো, যে টুডে আই হ্যাভ গট আপ অ্যাট 7 o'clock, ক্লিয়ার। তাহলে হ্যাভ গট আপ নেই, সিম্পল প্রেজেন্ট টেন্স নেব, দুভাবে বলতে পারি, যে আমি আজকে উঠেছিলাম 7টার সময়, বা আজকে আমি 7টার সময় উঠেছি, ক্লিয়ার। তাহলে হ্যাভ গট আপ বা শুধু গট আপ, তাহলে যাবো, এটা কিন্তু সি, কারেক্ট অ্যান্সার সি। এবার যাবো 27 কি বলছে, দেখো হ্যাঁ 27 বলছে যে, 27 আমাদের কি বলছে, আফটার আ ডেজ ওয়ার্ক, একদিনের কাজের পরে, দে স্লেপ্ট, আফটার আ ডেজ ওয়ার্ক, একদিনের কাজের পরে, দে স্লেপ্ট ড্যাশ, মানে একটা দিন, কোন একটা দিন তারা প্রচুর পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরে তারা কি করেছিল, তারা ঘুমিয়েছিল, কিভাবে দেখো, সাউন্ডলি কথার অর্থ কি, সাউন্ডলি কথার অর্থ হচ্ছে ডিপলি,
ডিপলি মানে কি? ডিপলি মানে হচ্ছে গভীরভাবে, গভীরভাবে, ক্লিয়ার? স্লোলি মানে কি? স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, স্লোলি মানে ধীরে ধীরে হয়, কেউ কখনো ধীরে ঘুমায়? স্ট্রেঞ্জলি মানে অদ্ভুতভাবে, অদ্ভুতভাবে, তাহলে কেউ কি অদ্ভুতভাবে ঘুমাবে সারাদিন কাজ করে? আর সিভিয়ারলি মানে কি? সিভিয়ারলি মানে হচ্ছে তীব্রভাবে, তীব্রভাবে। দেখো, আর তীব্রভাবে কথাটা আমরা কিন্তু একটা নেগেটিভ সেন্সে ইউজ করি, তীব্র ঝড়, নেগেটিভ। এই সিভিয়ারলি ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ, ক্লিয়ার? তীব্র ঝড় হয়েছিল, তীব্র মাথা যন্ত্রণা করছিল, ঠিক আছে? তো এইরকম সিভিয়ারলি কথাটা কিন্তু আমরা নেগেটিভ অর্থে ইউজ করি। তো এখানে কি বলেছে যে দেখো, আর ঘুমের সঙ্গে আমরা কি বলি? গভীর ঘুম। ঘুমের সাথে কিন্তু আমরা গভীর শব্দটা রিলেট করি, সবসময় বলে থাকি, অ্যাসোসিয়েট করে থাকি, সংযুক্ত করে থাকি ঘুমের সঙ্গে। তাহলে ডিপলি নেব, গভীরভাবে। আর ডিপলি মানে কি? সাউন্ডলি, সাউন্ড স্লিপ বলি না, সাউন্ড স্লিপ, তার মানে কি? গভীর ঘুম, ক্লিয়ার? তাহলে সাউন্ডলি হবে। আফটার এ ডেজ ওয়ার্ক, সারা দিনের কাজের পরে দে স্লেপ, তারা ঘুমিয়েছিল সাউন্ডলি, গভীরভাবে, ক্লিয়ার? বোঝা গেল? এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 128 কি বলছে দেখো। হ্যাঁ, 128 যেটা আমাদেরকে বলছে সেটা আমরা দেখে নেব অবশ্যই। টেকস চার্জ অফ এ প্রিজন। টেক মানে নেওয়া, চার্জ মানে হচ্ছে কি? চার্জ মানে হচ্ছে ক্ষমতা নেয়, প্রিজন একটা প্রিজন মানে একটা জেলের ক্ষমতা কে নেয়, ঠিক আছে? দেখভালের দায়িত্ব কে নেয়? দেখো, অ্যান এডিটর, একজন এডিটর মানে কি? এডিটর মানে হচ্ছে সম্পাদক, সম্পাদক। সম্পাদক আমরা কাকে বলি? যেমন সংবাদপত্রের সম্পাদক হয় এডিটর, যে যার কাজ কি? এডিট করা, ক্লিয়ার? একটা সংবাদপত্রে খবর ছাপানোর আগে সে এডিটর, সম্পাদক ভালো করে দেখবে, কোনো কারেকশান করতে হলে কারেক্ট করে দেবে, এডিট করে দেবে, তারপরে কিন্তু সেটা পাবলিশ হয়। তো এটাকে বলি এডিটর। তাহলে জেলের সঙ্গে এডিটরের কোনো সম্পর্ক নেই। অপটিশিয়ান মানে কি? অপটিশিয়ান মানে কিন্তু একজন চিকিৎসক, যে চক্ষু, মানে চক্ষু বিশেষজ্ঞ বলতে পারি, বা চক্ষু সংক্রান্ত, চোখ সংক্রান্ত, ঠিক আছে? চোখ বা চক্ষু সংক্রান্ত, চোখ বা চক্ষু বলতে পারি, চক্ষু সংক্রান্ত একজন ডাক্তারকে বলবো কিন্তু অপটিশিয়ান, ঠিক আছে? ডিটেকটিভ মানে কি? ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা। মানে মনে করো কোনো জায়গায় একটা ক্রাইম ঘটেছে, সেই ক্রাইমের যে ইনভেস্টিগেট করে তাকে বলি আমরা গোয়েন্দা, ঠিক আছে? সিক্রেটলি যে ইনভেস্টিগেট করে তাকে বলি গোয়েন্দা। আর ওয়ার্ডেন মানে কি? ওয়ার্ডেন মানেই হচ্ছে প্রহরী, প্রহরী বলতে পারি, বা তত্ত্বাবধায়ক বলতে পারি, তত্ত্বাবধায়ক। তাহলে দেখো, একটা জেলের কি করবে? একজন প্রহরী কিন্তু দেখভাল করবে। চার্জ কে নেবে? একজন প্রহরী নেবে, ক্লিয়ার? তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ার্ডেন টেক্স চার্জ, ওয়ার্ডেন চার্জ নেয় অফ এ প্রিজনের, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 128 ডি উত্তর। নেক্সট 129 কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট 129 যেটা আমাদেরকে বলছে অবশ্যই আমরা দেখে নেবো। বলছে কি? হি ড্যাশ ফর ইউ অল ডে। সে তোমার জন্য সারাদিন ধরে কি করে? হি ইজ স্টিল ওয়েটিং নাও, মানে বলতে চেয়েছে সে সারাদিন ধরে তোমার জন্য, ভালো করে বোঝো, সারাদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে। কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে হবে, কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে চলছে বোঝায়, তখন কিন্তু আমরা কি নেব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারি, কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বললে, চলছে, দীর্ঘ সময় ধরে চলছে, ক্লিয়ার? দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 3 ঘন্টা ধরে বই পড়ছি, আমি 4 ঘন্টা ধরে হাঁটছি, মানে কাজটা এখনও চলছে, ঠিক আছে? এইবার এটাকে আমি আরও একভাবে বলতে পারি, আমি 4 ঘন্টা ধরে হেঁটেছি, তাহলে হেঁটেছি, করেছি, বলেছি, খেয়েছি, এটা আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বলবো, প্রেজেন্ট পারফেক্ট, ক্লিয়ার? তাহলে এই দুভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভালো করে বুঝে নাও। আর দীর্ঘ সময় ধরে চলেছে, হেঁটেছি, করেছি, বলেছি, 3 ঘন্টা ধরে ঘুমিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। এইবার এই দুটোতে তুমি প্রকাশ করতে পারো এই রকম অর্থ দিয়ে। এবার বাংলা অর্থ, এই কারণেই বলি বাংলা অর্থটা বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখো, যদি একটা বাক্য থাকতো, একটাই বাক্য, পরের অংশ নেই, তাহলে কিন্তু তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্টের যে কোনো একটা দিলেই হয়ে যেত। যে হি একজন, তাহলে একজন হলে কি হবে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ হবে। হি হ্যাজ ওয়েটেড, সে অপেক্ষা করেছে। যদি হ্যাজ ওয়েটেড বলি, দেখো বির আগেরটা, হি হ্যাজ ওয়েটেড ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করেছে অল ডে, সারাদিন ধরে, হবে একদম বি কারেক্ট। একটা বাক্য, দ্বিতীয় বাক্য নিচ্ছি না। এবং যদি একটা বাক্য থাকে, প্রথম অপশানটাকেও নিই, যে হি হ্যাজ বিন ওয়েটিং,
সে অপেক্ষা করছে, বিতে ছিল করেছে, আর এতে হচ্ছে করছে, মানে এখনও করছে। হি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করছে অল ডে, সারাদিন ধরে, তাও হতো। এইবার দ্বিতীয় বাক্যটা দিয়েই গন্ডগোলটা করে দিয়েছে। দ্বিতীয় বাক্যে কি বলছে দেখো, দ্বিতীয় বাক্যে বলছে হি ইজ স্টিল ওয়েটিং নাও, সে এখনও অপেক্ষা করছে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারবো না। পারফেক্ট কন্টিনিউয়াস বললে তো দ্বিতীয় বাক্যটা বলার দরকার নেই, দ্বিতীয় বাক্যটা বলার কোনো দরকারই নেই। যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানেই তো এখনও অপেক্ষা করছে, তাহলে দ্বিতীয় বাক্যটা দেওয়ার কোনো দরকার ছিল না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণ সে তোমার জন্য সারাদিন অপেক্ষা করেছে, এখনও করছে। দ্বিতীয় বাক্যের মিনিং এখনও করছে, তাহলে এখানে করেছে বলবো, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট নেব অর্থের জন্য, দ্বিতীয় বাক্যের জন্য। দ্বিতীয় বাক্য না থাকলে কিন্তু আমরা যে কোনো একটা বলতে পারতাম। তাহলে কি হবে, হি হ্যাজ ওয়েটেড ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করেছে অল ডে, সারাদিন ধরে করেছে। হি ইজ স্টিল ওয়েটিং নাও, সে এখনও কিন্তু অপেক্ষা করে যাচ্ছে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। দ্বিতীয় বাক্যটা দিয়েই গন্ডগোল করেছে, নাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিলেও হয়ে যেত। সেই কারণেই কিন্তু আমি বারবার বলি মিনিংটা ইম্পর্টেন্ট, মিনিং, বাক্যের মিনিং, অর্থটাই ইম্পর্টেন্ট। অর্থ বুঝলেই কিন্তু তোমার বেশিরভাগটাই কিন্তু তোমার শেখাটাও ভালো হবে এবং বেশিরভাগটা তুমি বুঝে যাবে, ভুল হবে না। কি বলছে দেখো, বলছে হিনা ড্যাশ টু বাই নিউ ড্রেস শি ওয়ান্টস। হিনা মানে একটি মেয়ে, কি বলতে চেয়েছে, টু বাই নিউ ড্রেস শি ওয়ান্টস, মানে এবার বাক্যের অপশান দেখো, কোনো একটা নতুন ড্রেস সে চায়, সেই ড্রেসটা সে কিনতে চাইছে। অপশান দেখবো, অপশান দেখলে বুঝতে পারবো কোন ওয়ার্ড আমি এখানে আনতে পারবো। ঠিক আছে, বলতে চেয়েছে ডাজ নট হ্যাভ মানি এনাফ, ইজ নট, মানে বলতে চেয়েছে এখানে দেখো, দেখেই বুঝতে পারলাম যে বলতে চেয়েছে হিনার কাছে যথেষ্ট পয়সা নেই টু বাই, কিনতে, নিউ ড্রেস, নতুন পোশাক, যেটা সে চায়। তো অপশান দেখলে এরকম তোমরা বুঝতে পারবে যে কি বলতে চেয়েছে। এইবার এখান থেকে তোমাদের বোঝার বিষয় কি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে কি এনাফ, ENOUGH। এনাফ মানে কি যথেষ্ট। এই এনাফ শব্দটা নাউনের, NOUN, নাউনের আগে বসে। এনাফ শব্দটা নাউনের আগে বসে। যেমন ধরে বললাম আমার কাছে অনেক পয়সা আছে, এনাফ মানি বলবো, ENOUGH, এনাফ মানি, MONEY। এনাফ পেন, যথেষ্ট পেন। ঠিক আছে, এনাফ বুকস। ক্লিয়ার? তো এনাফ শব্দটা নাউনের আগে বসে, কিন্তু অ্যাডজেক্টিভের যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভ তখন কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসবে। যেমন কি আমি বললাম ওল্ড এনাফ, সে যথেষ্ট বয়স্ক, হি ইজ ওল্ড এনাফ, ENOUGH, ওল্ড এনাফ। আমি বলতে পারি স্ট্রং, শক্তিশালী, যথেষ্ট শক্তিশালী, স্ট্রং এনাফ, ENOUGH। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভের পরে বসছে, এনাফ শব্দটা অ্যাডজেক্টিভের পরে বসছে, এবং নাউনের আগে বসছে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, তার কাছে যথেষ্ট পয়সা নেই, তাহলে মানি শব্দটা কি, নাউন, মানি শব্দটা হচ্ছে নাউন। তাহলে এনাফ শব্দ নাউনের পরে নয়, আগে বসে। এবং কি বলবো, আমার হিনার আছে, হিনা একজন মেয়ে, তাহলে কি বলবো, শি হ্যাজ, তাই তো, শি হ্যাজ। এবং হিনার নেই, নেগেটিভ করতে গেলে কি হবে, হিনার নেই, শি ডাজ নট, শি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে ডু বা ডাজ, তাহলে ডাজ নট, হিনা ডাজ নট হ্যাভ বলবো, হিনা ডাজ নট হ্যাভ। ক্লিয়ার? এইটুকু ভালো করে বোঝো। নেগেটিভ করতে গেলে কেন ডাজ নট আসছে, কারণ আমি বললাম আমি করি, কি বলবো, আই ডু, আমি করি না। নেগেটিভ করতে গেলে কি হবে, আই ডু নট, তাই তো, আই ডু নট বা আই ডোন্ট ডু। ক্লিয়ার? যদি বললাম যে সে করে, কি বলবো, হি ডাজ, সে করে, হি ডাজ, সে করে না, হি ডাজ মানে কিন্তু সে করে না, এখানে ডাজ মেন ভার্ব। যদি বলি সে করে না, হি ডাজ নট, এই ডাজ নটটা কিন্তু আলাদা, নেগেটিভের জন্য এই ডাজের এসটা ডুর সঙ্গে দিয়ে দিলাম, হি ডাজ নট ডু, সে করে না। ক্লিয়ার? হি ডাজ নট রিড, হি ডাজ নট গো, হি ডাজ নট কাম। থার্ড পারসন সিঙ্গুলার বলে নেগেটিভ করতে গেলে ডুর সঙ্গে এস হবে ডাজ। ক্লিয়ার? তো এইখানে কি বলছে দেখো, তাহলে হিনার যথেষ্ট পয়সা নেই, থাকা বললে হ্যাভ, হিনার পরে হ্যাজ বসে, কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট, যে কোনো মোডাল ভার্বের পরে কিন্তু হ্যাজ লাগবে না, হ্যাভই আসবে। ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মোডাল ভার্ব, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডু, ডিড, ডাজ, এদের পরে কিন্তু আর হ্যাজ আসবে না, হ্যাভ আসবে। তাহলে হিনা থার্ড পারসন বলে ডাজ হবে, হিনা ডাজ, নেগেটিভ নট, হি ডাজ নট হ্যাভ, এবং এনাফ হবে, এনাফ, ENOUGH, এনাফ, তারপরে হবে মানি। কোন অপশানে আছে ভালো করে দেখে নাও, ভালো করে এইভাবে কিন্তু ডিটেইল ভাবে অ্যানালিটিক ওয়েতে কিন্তু পড়তে হবে, অ্যানালিসিস করে। ঠিক আছে, শর্টকাটে উত্তর দেখে চলে গেলে হবে না। তাহলে হি ডাজ নট হ্যাভ এনাফ মানি, হিনা ডাজ নট হ্যাভ এনাফ মানি।
তাহলে কী হবে বল, দেখো কোথায় আছে, হি ডাজ নট হ্যাভ, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, হিনা ডাজ নট হ্যাভ, হিনার নেই। এনাফ মানে দেখো এনাফ শব্দটা কিন্তু নাউনের আগে আছে, নাউন মানি হচ্ছে নাউন, মানি নাউন, নাউনের আগে কিন্তু এনাফ শব্দ, একদম পারফেক্ট। তাহলে হিনা ডাজ নট হ্যাভ এনাফ মানি টু বাই নিউ ড্রেস শি ওয়ান্টস, যে ড্রেসটা সে চায়। ক্লিয়ার? এবার যাব 130-এ কিন্তু আমরা চলে যাবো। ক্লিয়ার? চলো 130 কী বলছে দেখো, 131 কী বলছে, হ্যাঁ 131, 30 হয়ে গেল, 131 কী বলছে আমরা দেখে নেবো। 131 কী বলছে দেখো, 131 কী বলছে আমাদের দেখতে হবে। 131 হ্যাঁ বলছে কি দেখো, বলছে লুক অ্যাট অল দোজ ব্ল্যাক ক্লাউডস, বলছে লুক অ্যাট, লুকের পরে অ্যাড বসে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড দিয়েছি, লুক অ্যাট অল দোজ ব্ল্যাক ক্লাউডস, সেই সমস্ত ব্ল্যাক ক্লাউডসগুলোর দিকে তাকাও, ইট ড্যাশ টুডে, আজকে কি বলছে দেখো, মানে বলতে যে বৃষ্টি হতে পারে, একটা আমি বলতে পারি আজকে বৃষ্টি হতে পারে, কাউকে মেঘ দেখিয়ে আমি বলতে পারি যে আজকে বৃষ্টি হতে পারে, সেই বাক্যটাকে কি বলবো, হতে পারে সম্ভাবনা, সম্ভাবনাযুক্ত পারা বললে মে, মে মানে পারা যেখানে সম্ভাবনা থাকবে, আবার ক্যান মানেও পারা, কিন্তু ক্যানের মধ্যে কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে, তখন ক্যান ইউজ করবো পারা আসলে, আর সম্ভাবনাযুক্ত পারা বললে মে, ইট মে রেইন, RAIN, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ঠিক আছে। বা আমি বলতে পারি এই বাক্যটাকে বলতে পারি সম্ভাবনা, আর একটা বাক্য বলতে পারি মেঘ দেখিয়ে যে বৃষ্টি হতে চলেছে, তাহলে চলেছে কোনো কিছু চললে কি বলবো, গোয়িং টু, ইট ইজ গোয়িং, GOING, ইট ইজ গোয়িং টু রেইন, ইট ইজ গোয়িং টু, আমরা গোয়িং টু ইউজ করি, ঠিক আছে। আই এম গোয়িং টু স্টার্ট, আমি শুরু করতে চলেছি, আই এম গোয়িং টু রাইট, আমি লিখতে চলেছি, আই এম গোয়িং টু ইট, আমি খেতে চলেছি, ঠিক আছে। তো গোয়িং টু আর অ্যাবাউট টু সেম জিনিস, গোয়িং টু আর অ্যাবাউট টু, ABOUT, আই এম অ্যাবাউট টু ইট, আমি খেতে চলেছি, সেই অ্যাবাউট টু আর গোয়িং টু সেম মিনিং। ক্লিয়ার? এদের আগে একটা বি ভার্ব দিতে হয়, আম ইজ আর ওয়াজ ওয়্যার, তাহলে ইট ইজ গোয়িং টু রেইন, বৃষ্টি হতে চলেছে, বা ইট মে রেইন টুডে, বৃষ্টি আজকে হতে পারে। ক্লিয়ার? তো অপশান দেখে নাও কি বলেছে, লুক অ্যাট অল দোজ ব্ল্যাক ক্লাউডস, ওই কালো মেঘগুলোর দিকে তাকাও, কালো মেঘগুলোর দিকে তাকাও, ইট ড্যাশ টুডে, আজকে বৃষ্টি হতে পারে বা আজকে বৃষ্টি হতে চলেছে। দেখো হ্যাঁ কোথায় আছে দেখো, ইজ, দেখো ইটের পরে ইজ বসবে, ইট ইজ গোয়িং টু রেইন টুডে, ইট ইজ গোয়িং টু রেইন টুডে, একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইট ইজ গোয়িং চলেছে, টু রেইন বৃষ্টি হতে, বাদ বাকি দেখো মে অপশানে কিন্তু নেই। যদি রেইনস নি, ভালো করে বোঝো, যদি রেইনস নি, ইট রেইনস, তার মানে কি সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের মানে কি ইট রেইনস টুডে, মানে আজকে বৃষ্টি হয়, মিনিং গন্ডগোল, আজকে বৃষ্টি হয় মানে প্রতিদিন বৃষ্টি হয়, আজকের দিনটা কি, আজকে টুডে বলেছে, টুডে, মিনিং দেখো ভালো করে, মিনিংটা বুঝতে হবে, টুডে বৃষ্টি হয় না, আজকে বৃষ্টি হতে পারে বা হতে চলেছে, তো রেইনস মানে কি হয়, মানে প্রত্যেক দিন হয়। ক্লিয়ার? সেই দিক থেকে রেইনসটা নেওয়া যাবে না। আর উইল বি কি বলেছে দেখো, উইল বির পরে ভার্বের ING বা থার্ড ফর্ম, সি দেখ, তাহলে হচ্ছে না, তার মানে সঠিক উত্তর পেয়ে গেছে, আমাদের আর দেখার দরকার নেই, ইজ গোয়িং টু রেইন। ক্লিয়ার? লুক অ্যাট অল দোজ ব্ল্যাক ক্লাউডস, ইট ইজ গোয়িং টু রেইন টু ডে, তাহলে 31-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 132 কি বলছে দেখো, 132 কি বলছে আমরা দেখে নেবো, বলছে কাইটস, ভালো করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাইটস মানে কিন্তু ঘুড়ি, এবং এই ওয়ার্ডটাকে কিন্তু দেখো কোট করে দিয়েছে, মানে ঘুড়ি ওয়ার্ডটাকে একটাই ওয়ার্ড ধরছে, মানে সাবজেক্ট, ঘুড়ি ওয়ার্ড কিন্তু এখানে সাবজেক্ট, এবং ঘুড়িটা ওয়ার্ড, এটা কিন্তু একটা ওয়ার্ড হিসাবে ধরেছি, একটা সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে এখানে বোঝানো হয়েছে, পুরো বাক্যটা বললে ক্লিয়ার হয়ে যাবে। কি বলতে দেখো, বলছে কাইটস, এই ওয়ার্ডটা দ্য প্লুরাল ফর্ম অফ কাইট, কাইট মানে কি, কাইট মানে হচ্ছে ঘুড়ি, কাইট মানে কি ঘুড়ি, তাই তো, কাইট মানে ঘুড়ি, যে ঘুড়ি আমরা আকাশে ওড়াই, তাই বলছে কাইটস, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হলো প্লুরাল ফর্ম অফ কাইট, কাইট ওয়ার্ডের প্লুরাল ফর্ম, তাহলে এখানে কিন্তু একের বেশি কাইটস, কিন্তু এখানে কিন্তু কাইটস প্লুরাল নয়, এটাকে একটা ওয়ার্ড হিসেবে ধরা হয়েছে, সেই কারণে এটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে কি হবে, কাইটস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কাইট, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, কাইটস ইজ, যেহেতু একটা ওয়ার্ড ধরেছে, অনেকগুলো ঘুড়ি বলেনি, ঠিক আছে, তো এটাকে একটা ওয়ার্ড হিসেবে ধরা হয়েছে, সেই কারণে সিঙ্গুলার, তাহলে ইজ, কাইটস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কাইট। এবার চলো নেক্সট 133 কি বলেছে আমরা দেখে নেবো, 133 কি বলছে দেখো, হ্যাঁ 133 বলছে কাইটস ড্যাশ অ্যাভেলেবল ইন ডিফারেন্ট কালার্স অ্যান্ড শেপ, এখানে কাইটস ওয়ার্ডটা প্লুরাল, কারণ কাইটস অনেকগুলো ঘুড়িকেই বোঝানো হয়েছে, এখানে হচ্ছে প্লুরাল, এখানে প্লুরাল মানে কি বলতে চেয়েছে দেখো, বলছে ঘুড়ি অ্যাভেলেবেল থাকে, বিরাজমান থাকে, সহজলভ্য থাকে,
ইন ডিফারেন্ট কালার্স অ্যান্ড শেপস, অনেক আকারে এবং অনেক রঙের হয়ে থাকে। তাহলে ঘুড়ি অনেক রঙের এবং অনেক আকারের হয়ে থাকে, তাহলে কাইটস এখানে কিন্তু একের বেশি প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, এখানে কোনো নির্দিষ্ট ওয়ার্ড হিসেবে ধরেনি, এখানে কিন্তু প্লুরাল হিসেবেই ধরা হয়েছে, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে আর বলবো এখানে আর, আগেরটা ইজ, এখানে আর। কাইটস আর অ্যাভেলেবেল, কাইটস অ্যাভেলেবেল থাকে ইন ডিফারেন্ট কালার্স অ্যান্ড শেপ, বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকারের। তাহলে আর ইজ দ্য কারেক্ট অ্যান্সার 133-এর বি। এবার চলো নেক্সট। দেখো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সুন্দর করে দিয়েছি, এক জিনিস কত রকমভাবে আসতে পারে, ঠিক আছে? তো বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে আমাদের। কি বলছে দেখো, কাইটস, আবার কাইটস বলছে বাই চিলড্রেন, অ্যাডাল্ট, গার্লস অ্যান্ড বয়েজ ইন ইন্ডিয়া, মানে ফ্লাই ফ্লাই ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লাইং, মানে বলতে চেয়েছে ঘুড়িদেরকে ওড়ানো হয়, ঘুড়িদেরকে ওড়ানো হয় শিশুদের দ্বারা, অ্যাডাল্টদের দ্বারা, গার্লসদের দ্বারা, বয়েজদের দ্বারা ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। তাহলে দেখো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? ঘুড়ি কি নিজে নিজেকে ওড়ায়? ঘুড়ি কিন্তু শিশুদের দ্বারা ওড়ানো হচ্ছে, অ্যাডাল্টদের দ্বারা ওড়ানো হচ্ছে, মেয়েদের দ্বারা, বালকদের দ্বারা। প্যাসিভ, এবং প্যাসিভ, প্যাসিভ বাক্য, এবং এটা কোন টেন্সের প্যাসিভ? সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। কিভাবে বুঝলাম? কারণ ঘুড়ি যে আগে ওড়ানো হতো এখন ওড়ানো হয় না, এটা তো নয়, সব সময় ঘুড়ি ওড়ানো হয়। তাহলে এই বিষয়টা একটা রেগুলার হ্যাবিট বা চিরন্তন বাক্য বলতে পারি। আর চিরন্তন বাক্য হলেই, ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করতে গেলে কি হবে? এম ইজ আর প্যাসিভ, কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? V1, তাহলে V1 থাকলে প্যাসিভ করতে গেলে কি হবে? এম ইজ আর দেব, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম দেবো। ক্লিয়ার? তাহলে কি বলেছে? কাইটস আগের বেশি, তাহলে আর আনবো, কাইটস আর, আর মেন ভার্বের থার্ড ফর্ম, ফ্লাইয়ের থার্ড ফর্ম কি? ফ্লাইয়ের থার্ড ফর্ম হচ্ছে ফ্লোন, FLOWN, মিনিং কি হবে? ঘুড়িকে ওড়ানো হয়। কাইটস আর ফ্লোন, ঘুড়িকে ওড়ানো হয় বাই চিলড্রেন, অ্যাডাল্ট, গার্লস, বয়েজ ইন ইন্ডিয়া। ক্লিয়ার? বোঝা গেল? এই বিষয়টা দেখো, এই যে প্যাসিভ করলাম, এই প্যাসিভের বাংলা বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? এবার কেন হলো দেখো, ধরো বাক্যটা একদম সিম্পলি বলি, আই ফ্লাই কাইট, আই ফ্লাই কাইট, KIT, মানে কি? আমি ওড়াই ঘুড়ি। বাক্যটা অ্যাক্টিভ, কারণ ঘুড়ি ওড়ানোর কাজটা আমিই করি। এবার এটাকে প্যাসিভ করলে কি হবে? কি ওড়াই? ঘুড়ি ওড়াই। কাইট একটা, ভার্বের ফার্স্ট ফর্ম V1, ফার্স্ট ফর্ম থাকলে প্যাসিভ করতে গেলে এম ইজ আর, ঘুড়ি একটা, তাহলে ইজ, একের বেশি হলে আর হতো। তাহলে কাইট ইজ ফ্লোন, মানে কি? কাইট ইজ ফ্লোন, ঘুড়িকে ওড়ানো হয় বাই মি, আমার দ্বারা। ক্লিয়ার? বাই মি, বাই মি। ঠিক সেইখানে এখানেও তাই হলো প্যাসিভ, কাইটস আর ফ্লোন, ঘুড়িকে ওড়ানো হয় বাই চিলড্রেন, অ্যাডাল্ট, গার্লস অ্যান্ড বয়েজ। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, 135 কি বলছে দেখো, 135 কি বলছে আমরা দেখে নেব। 135 বলছে যে কাইটস ড্যাশ ইন ফিউচার অলসো, মানে কি বলছে? ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকাল মানে কি? বলতে চাই যে ঘুড়িদেরকে ভবিষ্যৎকালে ওড়ানো হবে। তো সবকটাই ফ্লোন, ফ্লাই রয়েছে, মানে ওড়ানো হওয়ার কথা বলছে। ভবিষ্যৎকাল আসলে আমাদের কি আসবে? হেল্পিং ভার্ব, শ্যাল বা উইল। শ্যাল কিসের কিসের পরে বসে? আই শ্যাল আর উই শ্যাল। আয়ের পরে আর উই থাকলে শ্যাল হয়, আর সব জায়গায় কি হবে? সব জায়গায় উইল হবে। ক্লিয়ার? তাহলে কাইটসের পরে উইল হবে। এবং ঘুড়ি কি নিজে নিজে উড়বে না, কারো দাঁড়া ওড়ানো হবে? তাহলে এই বাক্যটাও প্যাসিভ। প্যাসিভ করতে গেলে ফিউচার টেন্সের শ্যাল বা উইলের পরে কি দেবো? একটা বি দেবো। বি দিয়ে আর প্যাসিভে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে কাইটস উইল বি ফ্লাই, থার্ড ফর্ম ফ্লোন। কোন অপশানে আছে দেখো? সি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে বুঝে বুঝে কিন্তু করতে হবে। ওকে, তাহলে কাইটস উইল বি ফ্লোন, ঘুড়িকে ওড়ানো হবে ইন ফিউচার, ভবিষ্যতে। আর অলসো মানে কি? ও, ভবিষ্যতেও, ঘুড়িকে ভবিষ্যতেও ওড়ানো হবে। নেক্সট, বাক্যটা কিন্তু প্যাসিভ ছিল। এইভাবে অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু বুঝতে হবে। এবার সেম আরও একটা বাক্য দেখো, কাইটস দিয়ে আমরা নিয়ে এসেছি। কী বলেছে? কাইটস লাস্ট ইয়ার অলসো, মানে বলছে ঘুড়িকে লাস্ট ইয়ার, শেষ বছরও, অলসো মানে ও, শেষ বছরেও কিন্তু ওড়ানো হয়েছিল। লাস্ট, লাস্ট আছে মানে কোনো বাক্যে যদি লাস্ট ওয়ার্ড থাকে, এগো ওয়ার্ড থাকে, ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে ওয়ার্ড থাকে, বা প্রিভিয়াস ওয়ার্ডটা থাকে, প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ওয়ার্ড থাকে, তাহলে সেই বাক্যটা কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। মাথায় রাখবে, সিম্পল পাস্ট টেন্স হবে। কোনো বাক্যে যদি লাস্ট, এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস থাকে, সেই বাক্যটা সিম্পল পাস্ট মানে V2 হবে। এবং এই বাক্যটা সেই V2'র প্যাসিভ। V2'র প্যাসিভ করতে গেলে কি হবে? সেকেন্ড ভার্ব, মানে সিম্পল পাস্টের প্যাসিভ করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব আসবে ওয়াজ বা ওয়্যার। সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করতে গেলে অ্যাম ইজ আর, থার্ড ফর্ম ভার্বের। সিম্পল পাস্টের ওয়াজ ওয়্যার, মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্টের, কারণ কি লাস্ট ওয়ার্ড আছে, লাস্ট, এবং প্যাসিভ। বুঝতে পারছি? কারণ ঘুড়ি একা একা উড়বে না, ঘুড়িকে একা একা ওড়ানো হয়নি, ঘুড়িকে কারোর দাঁড়া ওড়ানো হয়েছিল, প্যাসিভ। তাহলে ওয়াজ বা ওয়্যার। এবং দেখো ঘুড়ি একের বেশি, তাহলে ওয়্যার হবে। কাইটস ওয়্যার
কাইটস ওয়্যার, আর ফ্লাই এর থার্ড ফর্ম ফ্লোন। কাইটস ওয়্যার ফ্লোন, ঘুড়িকে ওড়ানো হয়েছিল লাস্ট ইয়ার, শেষ বছর, অলসো মানে ও শেষ বছর ও। তাহলে অপশান দেখো কোন অপশানে আছে, কাইটস ওয়্যার ফ্লোন। ক্লিয়ার? তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, কাইটস ওয়্যার ফ্লোন। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 137 কি বলছে দেখো। হ্যাঁ 137 কি বলছে আমরা দেখে নেবো। বলছে লিসেন, বলছে শোনো, এ নাইস সং, একটা সুন্দর গান কি হচ্ছে, একটা ভালো করে বোঝো, একটা সুন্দর গান গাওয়া হয় বা গাওয়া হচ্ছে। ক্লিয়ার? এইবার আমাকে বলো একটা সুন্দর গানকে কি গান নিজে নিজেকে গাইবে নাকি কারোর দ্বারা গাওয়া হবে? কারোর দ্বারা গাওয়া হবে, তাহলে বাক্যটা কিন্তু অ্যাক্টিভ নয়, বাক্যটা প্যাসিভ। এইভাবেই কিন্তু প্রত্যেকটা বাক্য তোমাকে বুঝে নিতে হবে। অ্যাক্টিভ হলে অ্যাক্টিভে লিখতে হবে, প্যাসিভ হলে তোমাকে প্যাসিভে করতে হবে। ক্লিয়ার? এইবার আমাকে বলো, হ্যাঁ মিষ্টি গান, দেখো বাক্যের সেন্সটা কি দু রকম হতে পারে। আই সিং, SING, আই সিং এ সং, আই সিং এ সং, SONG। ক্লিয়ার? আই সিং এ সং। এবার এই বাক্যটাকে আমি যদি প্যাসিভ করি কি হবে, এ সং SONG, এ সং। সিং হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অ্যাম ইজ আর একটা গান, তাহলে ইজ, এ গান ইজ সাং SUNG, সাং বাই মি। ক্লিয়ার? তাহলে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। এবার যদি আমি কন্টিনিউয়াসের প্যাসিভ করলি কি হবে, আই অ্যাম সিঙ্গিং, ভালো করে বুঝে নাও, আই অ্যাম সিঙ্গিং SINGING, আই অ্যাম সিঙ্গিং এ সং, আই অ্যাম সিঙ্গিং এ সং। তাহলে এখানে কিন্তু দুটো ভার্ব আছে অ্যাক্টিভে, আই অ্যাম একটা, সিঙ্গিং একটা, দুটো। তাহলে প্যাসিভ করলে তিনটে হবে। সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে একটা ভার্ব বাড়ে। তাহলে কি গাইছি, এ গান, এ সং, তাহলে এ সং আগে হবে, এ সং একটা, অ্যাম উঠে গিয়ে ইজ হবে, আয়ের পরে অ্যাম বসে, কিন্তু সঙের পরে তো অ্যাম বসে না, ইজ। এবার ING থাকলে একটা এক্সট্রা বিং আনতে হয়, এ সং ইজ বিং, আর সিং এর থার্ড ফর্ম সাং SUNG, সাং বাই মি। ক্লিয়ার? এবং এই বাক্যের বাংলা মিনিং কি হবে, একটা গানকে গাওয়া হচ্ছে, কিন্তু প্যাসিভ। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউ, আমি গাইছি একটা গান, একটা গানকে গাওয়া হচ্ছে। ক্লিয়ার? প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, এ সং ইজ বিং সাং। ক্লিয়ার? তো এইখানেও কিন্তু সেই একই রকম। দেখো কি বলছে অপশানে, ইজ সিঙ্গিং অ্যাক্টিভ, হ্যাজ সাং অ্যাক্টিভ, হ্যাজ সাং হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, এটাও কিন্তু অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হবে না, আমাদের প্যাসিভ লাগবে। ওয়াজ বিং সাং, গাওয়া হচ্ছিল একটা গান। লিসেন মানে এখন বলছে, কিন্তু লিসেন শোনো, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ কি দেখে বুঝবো, দেখো এটা কিন্তু বলতেই পারি ওয়াজ বিং সাং, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। আই ওয়াজ সিঙ্গিং এ সং ওয়াজ বিং সাং। আর এটা হচ্ছে ইজ বিং সাং, গাওয়া হচ্ছে। ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ সিটা, আর ডি হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এবার আমি যখন কাউকে বলবো যে ভাই লিসেন শোন, একটা গান গাওয়া হচ্ছিল নাকি হচ্ছে, গান গাওয়া হচ্ছে, তাহলে সি হবে না, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? লিসেন ভাই শোন, এ নাইস সং ইজ বিং সাং, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। লিসেন শোনো, একটা সুন্দর গান গাওয়া হচ্ছে। ক্লিয়ার? এ নাইস সং ইজ বিং সাং। গেল? এবার চলো নেক্সট 138। এই কারণে আমি সবসময় বলি মিনিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মিনিং, হ্যাঁ মিনিং ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে 138 বলছে কি, লিসেন শোনো, অ্যান অ্যানাউন্সমেন্ট। আবার দেখো শোনো আছে মানেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। শোনো ভাই একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, শোনো একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এবার আমাকে বলো অ্যান অ্যানাউন্সমেন্ট, একটা অ্যানাউন্সমেন্ট কি নিজে নিজেকে করা হয়? অ্যানাউন্সমেন্ট কারোর দ্বারা করা হয়, তাহলে প্যাসিভ। এবং প্যাসিভটা কিসের প্যাসিভ? প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। ক্লিয়ার? তাহলে বলছে কি দেখো, লিসেন শোনো, অ্যান অ্যানাউন্সমেন্ট কি হচ্ছে, করা হচ্ছে, টু ক্যান্সেল করার জন্য, অল দ্য ফ্লাইট, সমস্ত ফ্লাইটসগুলো, ডিউ টু হেভি রেইন, ডিউ টু হেভি আইস ফল, মানে ভারী তুষারপাতের জন্য কিন্তু ম্যাচগুলো নয়, সমস্ত ফ্লাইটগুলোকে ক্যান্সেল করার কথা ঘোষণা করা হচ্ছে, তুমি শোনো। তাহলে শোনো বলেছে, শোনো মানে বুঝতে পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, শোনো একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, যেটা আমরা সবসময় বলে থাকি। প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছি, আমার বন্ধুকে আমি কি বলবো, ভাই শোন একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটা ঘোষণা চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে সেম একই জিনিস, অ্যানাউন্সমেন্ট একটা, প্যাসিভ করতে গেলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ইজের পরে আইএনজির জন্য বিং, অ্যামিজারের পরে বিং, মেন ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? মেক, সব জায়গায় ভার্ব রেখেছে এখানে মেক, তাহলে মেকের থার্ড ফর্ম কি হবে, মেড। অ্যান অ্যানাউন্সমেন্ট ইজ বিং মেড। ক্লিয়ার? দেখো এটাকে আমি অ্যাক্টিভ করেও বুঝিয়ে দিচ্ছি। আই অ্যাম মেকিং অ্যান
অ্যানাউন্সমেন্ট, আমি শুধু ANN লিখলাম, আই অ্যাম মেকিং অ্যান অ্যানাউন্সমেন্ট। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই? কি অ্যানাউন্সমেন্ট করছি, আমি কি করছি, একটা অ্যানাউন্সমেন্ট। তাহলে প্রথমে আসবে অ্যান অ্যানাউন্সমেন্ট, ANN লিখলাম, তাহলে প্রথমে আমাদের কি লিখলাম, অ্যান অ্যানাউন্সমেন্ট। ক্লিয়ার? একটা, তাহলে অ্যাম উঠে গিয়ে এখানে কি হবে, ইজ, আইএনজির জন্য বিং, অ্যান অ্যানাউন্সমেন্ট ইজ বিং, আর মেকের থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম মেড, MAD, মেড বাই মি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রথম বাক্যের মিনিং কি ছিল, আই অ্যাম মেকিং অ্যান অ্যানাউন্সমেন্ট, আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি। পরের বাক্যের মিনিং কি হলো, একটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, প্যাসিভ। তাহলে এখানেও তাই, লিসেন ভাই শোন, অ্যান অ্যানাউন্সমেন্ট ইজ বিং মেড, কোথায় আছে দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান অ্যানাউন্সমেন্ট ইজ বিং মেড, দেখো লেখা আছে ইজ বিং মেড। ওকে, এবার যাবো কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে। বাদ বাকি দেখো শুধু মেকিং, বাদ বাকি অপশনগুলো কেন হচ্ছে না, মেকিং একা একা ভার্ব হয় না, আর প্যাসিভ করতে গেলে বুঝতেই পারছি আমরা মেন ভার্বের থার্ড ফর্ম লাগবে, একটা হেল্পিং ভার্ব লাগবে, প্রেজেন্ট আর কন্টিনিউয়াস হলে বিং লাগবে, মেন ভার্বের থার্ড ফর্ম লাগবে। কোনো জায়গায় দেখো ইজ মেকিং কিন্তু অ্যাক্টিভ, আর ইজ মেড মানে প্রত্যেক দিন করা হয়, ইজ মেড, ভালো করে দেখে নাও, ইজ মেড, অ্যান অ্যানাউন্সমেন্ট ইজ মেড, এটাও কিন্তু হতে পারতো। এই ইজ মেড কেন হচ্ছে না, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ, এটা সিম্পল প্রেজেন্টের অ্যাম ইজারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কি সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। তো সিম্পল প্রেজেন্ট নিশ্চয় কোনো প্রত্যেক দিন কোনো কাজ করা হবে না। এই অ্যানাউন্সমেন্টটা ক্যান্সেল করার জন্য ফ্লাইটগুলো প্রত্যেক দিন কি করা হয়, প্রত্যেক দিন করা হয় না, নির্দিষ্ট একটা দিন করা হচ্ছে বা হয়েছিল। ক্লিয়ার? তাহলে সিম্পল প্রেজেন্ট করা যাবেই না, প্রত্যেক দিন ক্যান্সেল হয় না। নেক্সট 139-এ চলো। হ্যাঁ, 139 কি বলছে দেখো, 139 বলছে যে 139 বলছে লুক আ নিউ মিসাইল, বলছে লুক দেখো, আর নিউ মিসাইল একটা নতুন মিসাইল কি হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে দেখো প্রত্যেকটা অপশনে লঞ্চ নিয়েছে, তাহলে লঞ্চ হচ্ছে মানে একটা নতুন মিসাইল লঞ্চ হচ্ছে। ঠিক আছে, এবার আমাকে বলো মিসাইল কি নিজে নিজে লঞ্চ হয়, নিজে নিজে লঞ্চ হয় না, কারোর দ্বারা লঞ্চ হবে। এবং একটা মিসাইল কি প্রত্যেক দিন লঞ্চ হতে পারে, প্রত্যেক দিন লঞ্চ হতে পারে না, তাহলে সিম্পল প্রেজেন্ট নয়, কিন্তু সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করলে হবে না, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করলে কি হবে, লুক এ নিউ মিসাইল, এ নিউ মিসাইল দিলাম, লুক এ নিউ মিসাইল ইজ লঞ্চড, LAUNCED, লঞ্চ, তাই তো? তার মানে কি প্রত্যেক দিন লঞ্চ হয়, প্রত্যেক দিন লঞ্চ হয়, যেটা অর্থের দিক থেকে ইললজিক্যাল, যে কোনো একটা দিন লঞ্চ হচ্ছে বলতে পারি। ঠিক আছে তো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ করতে পারি। ইজ লঞ্চ দেখো এখানে অপশানে আছে কিন্তু এর আগে, তাহলে ইজ লঞ্চ কিন্তু নেব না, কারণ প্রত্যেক দিন একটা মিসাইল লঞ্চ হয় না। ঠিক আছে, আই লঞ্চ, আমি কি বলতে পারি আই লঞ্চ, LAUNCH, আই লঞ্চ নিউ মিসাইল। ঠিক আছে, লুক আমি বলতে পারি লুক আই লঞ্চ, LOOK, লুক আই লঞ্চ নিউ মিসাইল বলতে পারবো। আমি প্রত্যেক দিন কি লঞ্চ করি না, একটা নির্দিষ্ট দিন করেছিলাম বা করছি, একটা নির্দিষ্ট দিন করছি, এটা হচ্ছে মিনিংয়ের পুরো লজিক্যাল আছে, মানে একটা সেন্স আছে মিনিংয়ের মধ্যে। ক্লিয়ার? তাহলে লুক আ নিউ মিসাইল, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ করতে গেলে কি হবে, অ্যাম ইজ আর বিং ভার্বের থার্ড ফর্ম, লুক এ নিউ মিসাইলের পরে ইজ হবে, দেখো ডি দাগ ইজ দ্য কারেক্ট আনসার, লুক আ নিউ মিসাইল ইজ বিং আর লঞ্চের থার্ড ফর্ম লঞ্চড। ক্লিয়ার? তাহলে লুক আ নিউ মিসাইল ইজ বিং লঞ্চড ইজ দ্য কারেক্ট আনসার, ডি, একটা নতুন মিসাইল লঞ্চ হচ্ছে। এবার চলো নেক্সট 140 কি বলছে দেখো, 140 আমাদেরকে বলা হচ্ছে কি, লুক, আবার বলছে লুক মেনি স্টুডেন্টস ড্যাশ কাইট, ভালো করে দেখো, বলছে লুক দেখো অনেক ছাত্ররা ঘুড়ি কি করছে, ওড়াচ্ছে। তাহলে এইখানে কিন্তু বাক্যটা অ্যাক্টিভ, এখানে কিন্তু আর প্যাসিভ নয়, কারণ ঘুড়ি ওড়ানোর কাজটা মানুষ নিজেই করতে পারে, ছাত্ররা নিজেই করতে পারে। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওড়াচ্ছিলও বলতে পারি, সব জায়গায় আর রয়েছে, সব জায়গায় আর। ঠিক আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসই বলবো। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের কি হবে, এম বা ইজ বা আর, তার সঙ্গে ভার্বের আইএনজি, তার সঙ্গে ভার্বের আইএনজি। ক্লিয়ার? তাহলে স্টুডেন্টস একের বেশি, তাহলে আমরা কি নেবো, আর ফ্লাই থার্ড ফর্ম ফ্লাইং নেবো, আর ফ্লাইং থার্ড ফর্ম না, আইএনজি ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, লুক দেখো অনেক ছাত্ররা কি করছে, ঘুড়ি ওড়াচ্ছে, লুক মেনি স্টুডেন্টস আর ফ্লাইং কাইটস, ঘুড়ি ওড়াচ্ছে। ক্লিয়ার? এখানে কিন্তু অ্যাক্টিভ এবং কন্টিনিউয়াস সেন্স। চলো এবার নেক্সট 141 কি বলছে দেখো, 141 বলছে যে শান্তনু, শান্তনু নামটা খুব সুন্দর। শান্তনু কি বলছে দেখো, বলছে শান্তনু ড্যাশ এ কোয়েশ্চেন টু মোহন ইয়েস্টারডে, ভালো করে বলছো, কোনো বাক্যের মধ্যে একটু আগে বললাম ইয়েস্টারডে, এগো, লাস্ট, প্রিভিয়াস যদি থাকে, PREVIOUS, প্রিভিয়াস থাকে, তাহলে সেই বাক্যটা সিম্পল V2 মানে সিম্পল পাস্টে হবে, সিম্পল পাস্ট। ক্লিয়ার?
এ স্টার্টে এগো লাস্ট প্রিভিয়াস থাকলে সিম্পল ভি টু হবে। তাহলে কি বলছে, শান্তনু ড্যাশ এ কোয়েশ্চেন টু মোহন, শান্তনু মোহনকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল গতকাল। তাহলে জিজ্ঞেস করার প্রশ্ন আমরা সাধারণত জিজ্ঞেস করি। তাহলে দেখো এই ওয়াজ আস্কড প্যাসিভ, কারণ যে কোনো বি ভার্বের পরে বি ভার্ব কোনগুলো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ। এখানে শান্তনু নিজেই কাজ করছে, তাহলে আমরা কিন্তু প্যাসিভ করব না, অ্যাক্টিভে রাখবো, অ্যাক্টিভ। তাহলে ইয়ে স্টার্টে আছে সিম্পল ভি টু করবো, আস্কড শুধু আস্কড নেব, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, শান্তনু আস্কড। হ্যাড আস্কড কিন্তু পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নেব না, পাস্ট পারফেক্ট নয়, এটা আমরা ইয়ে স্টার্টে আছে সিম্পল পাস্টে করবো। আর আস্কিং কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা একা ভার্ব হতে পারে না, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, কি হবে, শান্তনু আস্কড, তাহলে এখানে কি হবে, আস্কড, ASKED, শান্তনু আস্কড এ কোয়েশ্চেন টু মোহন ইয়েস্টারডে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে চলো, 142 কি বলছে দেখো, 142 বলছে যে মিস্টার জন ড্যাশ ইন ইন্ডিয়া সিন্স হিজ ওয়াইফ ডায়েড, ঠিক আছে। এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে, অনেকবার বলেছি ফর বা সিন্সের পরে, ফর বা সিন্সের পরে যদি একটা সময় মেনশন থাকে তাহলে সেই বাক্যটা মানে আগের বাক্যটা কি হবে, আগের বাক্যটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে কন্টিনিউয়াসও কিন্তু হতে পারে, ক্লিয়ার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। এবার বিষয়টা কি বলছে, বিষয়টা হ্যাঁ, এবার কি বলেছে দেখো, এটা তোমরা সিম্পল প্রেজেন্ট পারফেক্টই করবো, কারণ কি দেখো কি বলছে, মিস্টার জন, এবার কেন সিম্পল প্রেজেন্ট পারফেক্ট করবো, কন্টিনিউয়াস করবো না, মিনিংটা বুঝতে পারবো। কি বলছে দেখো, মিস্টার জন ড্যাশ ইন ইন্ডিয়া সিন্স হিজ ওয়াইফ ডাইড, তার বউ যবে মারা গেছিল তবে থেকে, সিন্স মানে থেকে, দেখো সিন্সের পরে আর একটা জিনিস বলে দিই, সিন্সের পরে সিম্পল ভি টু হবে এবং সিন্সের আগেরটা কিন্তু পারফেক্ট হবে, পারফেক্ট কন্টিনিউয়াস বা সিম্পল পারফেক্ট, ক্লিয়ার। তো সিন্সের পরে কিন্তু সিম্পল ভি টু আছে, দেখো ডায়েড রয়েছে, ডায়েড। তাহলে বলছে তার বউ যবে মারা গেছিল তবে থেকে কিন্তু মিস্টার জন ইন্ডিয়াতে কি করছে, এখানে সব জায়গাতে সেটেল ওয়ার্ড ইউজ করেছে, ভালো করে বোঝো। আমি যখন কোনো জায়গায় স্থায়ীভাবে দুরকম হতে পারি, বাক্য দুরকম বলতে পারি, এই সেটেল ওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা দুরকম বাক্য বলতে পারি, যে আমি সেটেল হব, আমি কোনো একটা জায়গায় সেটেল হব বা আমি সেটেল হয়েছি। আমি কিন্তু এরকম বলতে পারবো না আমি 3 বছর ধরে সেটেল হচ্ছি, বাক্যের মিনিং গোলমাল, ভুল। 3 বছর ধরে কেউ সেটেল হচ্ছে হয় না, সেটেল হবে কোনো এক জায়গায় স্থায়ীভাবে বাসস্থান শুরু করার পরেই আমি বলবো যে আমি সেটেল হয়েছি বা আমি সেটেল করব বা হব, এই দুরকমভাবে বলতে পারি। 3 বছর ধরে সেটেল হচ্ছি, লজিক্যাল, ইললজিক্যাল, লজিক্যাল নয়, ক্লিয়ার। তো হ্যাজ বিন সেটেলিং বলতে পারবো না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু বলতে পারবো না, সেই দিক থেকে যে তার বউ মারা যাওয়ার পর থেকে সে ভারতবর্ষে সেটেল হচ্ছে, ভুল, মিনিং ভুল, ইললজিক্যাল। তাহলে আমি কি বলবো, সেটেল হয়েছে, মিস্টার জন হ্যাজ সেটেল, সি ইজ দ্য কারেক্ট আনসার, মিস্টার জন হ্যাজ সেটেলড, সেটেল হয়েছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, সিন্স হিজ ওয়াইফ ডায়েড, তার বউ যবে থেকে মারা গেছিল তারপর থেকে সে কি করেছে, ভারতবর্ষেই সেটেল হয়ে গেছে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট করলাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মিনিং কিন্তু লজিক্যাল নয়, বাদ, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললে মাথায় রাখবে কিন্তু, সিন্সের পরে সিম্পল ভি টু সিম্পল পাস্ট আর সিন্সের আগেরটা কিন্তু পারফেক্ট টেন্স হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলো নেক্সট কি বলছে, মাই ফাদার, আমার বাবা, কত দাগ 143, মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা হলো একজন কৃষক, বাট ইয়োর্স মানে তোমার বাবা, এখানে ইয়োর্স মানে ইয়োর ফাদার বলতে চেয়েছে, ইয়োর্স মানে ইয়োর ফাদার, FATHER, ঠিক আছে, ইয়োর ফাদার অ্যান অ্যাডভোকেট, তোমার বাবা হলো একজন অ্যাডভোকেট, তাহলে ইয়োর্স মানে তোমার বাবা একজনই, তাহলে হয় হবে আমার বাবা, দেখো এখানে ইজ দিয়েছে, হয় আমার বাবা হয় একজন কৃষক, বাট ইয়োর্স মানে তোমার ফাদার হয় একজন অ্যাডভোকেট, ঠিক আছে। তাহলে অ্যাডভোকেট হয় ইজ একজন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু তাহলে ইজ দ্য কারেক্ট আনসার, এ সঠিক উত্তর পেয়ে গেলাম। কিন্তু এখানে একটু আমাদের বোঝার বিষয় আছে, ইয়োর্স, দেখো ইয়োর্স আর ইয়োরের মধ্যে তফাৎ কি, ইয়োর কখনো একা একা বসতে পারে না, ইয়োর কখনো একা একা বসতে পারে না, ইয়োরের পরে কিন্তু একটা নাউন লাগবে, ইয়োর বুক বা ইয়োর ফাদার, দেখো ইয়োর ফাদার দিয়েছি, ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর ব্রাদার, ক্লিয়ার, ইয়োর ব্রাদার, BROTHER। এইবার বিষয়টা বোঝো, ইয়োর হচ্ছে এক ধরনের পার্টস অফ স্পিচ আর ইয়োর্স আর এক ধরনের পার্টস অফ স্পিচ। ইয়োর মানে কি, দেখো ইয়োরের পরে কি দিচ্ছি, একটা নাউন দিচ্ছি, বাবা, মা, ভাই, তাহলে এরা সব কিন্তু নাউন, এরা সব হচ্ছে নাউন,
নাউনের সম্পর্কে যে বলে সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এবং একটা দখল বলছে, বাবাটা কার? আমার বাবা। অ্যাডজেক্টিভ নাউনের সম্পর্কে বলছে এবং একটা দখল বলছে। তাহলে দখল করা মানে হচ্ছে পজেস করা, POSSESS, পজেস মানে দখল। সেইখান থেকে এই ওয়ার্ড তো অ্যাডজেক্টিভ এবং পজেসিভ অ্যাডজেক্টিভ, দখলমূলক অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দখলমূলক অ্যাডজেক্টিভ বোঝা গেল। পজিটিভ অ্যাডজেক্টিভ কী কী আছে? ইয়োর আছে, আর কি আছে? মাই আছে, হিজ আছে, হার আছে, দেয়ার আছে, THEIR, এগুলো সব কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। দেয়ার হাউস, দেয়ার বাইক, দেয়ার বুক, ঠিক আছে, দেয়ার মানি, যা বলবো সব, ঠিক আছে। দেয়ার, মাই, হিজ, হার, আওয়ার, ও ইউ আর, আওয়ার, সব কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর এর সাথে যখন আমরা একটা করে এস যুক্ত করব তখনই প্রোনাউন হয়ে যাবে। যেমন দেখো এখানে কিন্তু ইয়ার্স ছিল, এখানে কি ছিল? ইয়ার্স। তখন একটা এস যুক্ত করেছি, নাউন হয়ে গেছে। নাউন প্রোনাউন, এস যোগ করলে প্রোনাউন হয়ে যাবে। ইয়ার্স মানে তোমারটা। হার, HER, হার্স, তারটা, এটা কিন্তু পজেসিভ, দখল বলছে। তাহলে এখানে দখল বলছে এবং একটা প্রোনাউন হচ্ছে। POSSESSIV, পজেসিভ প্রোনাউন হয়ে গেল। প্রোনাউন, NOUN। ঠিক ক্লিয়ার? তাহলে হার্টস, হিজের সঙ্গে তো এস থাকে, এই দুটো সেম ফর্ম, হিজের অ্যাডজেক্টিভ ফর্ম, প্রোনাউন ফর্ম সেম। মাইটা কি হবে? মাইটা মাইন হবে, এটা ব্যতিক্রম। ইয়োরটা কি হবে? ইয়োরটা ইয়োর্স হবে। ক্লিয়ার? ইয়োর্স। আওয়ারটা কি হবে? ও ইউ আর, আওয়ারের প্রোনাউন হবে আওয়ার্স, পজিটিভ প্রোনাউন। ক্লিয়ার? দেয়ারটা সব দেয়ার্স হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে তোমার ইয়োর্সটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, পজিটিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ হলে কিন্তু সাবজেক্ট হতে পারতো না, ইয়োরের সঙ্গে কিছুটা দিতে হবে, নাউন দিতে হবে। ক্লিয়ার? তাহলে এবার ছিল নেক্সট। তাহলে এখান থেকে তোমরা কিন্তু পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ শিখে গেলে। এবার যাবো নেক্সট। 144 কি বলছে দেখো, 144 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 144 যেটা আমাদেরকে বলছে যে মাই মান্থলি ইনকাম, আমার মাসিক ইনকাম ইজ ড্যাশ 1 লাখ বোধ হয়। ঠিক আছে, একদম তাই, 1 লাখ। হ্যাঁ, বলছে আমার মান্থলি ইনকাম 1 লাখের কি? ডাউন মানে নিচে, বিলো মানেও নিচে, আন্ডার মানে অধীনে, মোর মানে বেশি। মোরের সঙ্গে কি বসবে? মোরের সঙ্গে একটা দ্যান দেবো, মোর দিলে। মাই মান্থলি ইনকাম ইজ মোর দ্যান 1 লাখ, 1 লাখের থেকে বেশি। তাহলে এটা হচ্ছে না, আন্ডার মানে অধীনে হয় না, ডাউন তো আমরা কেউ কোনো কিছু নিচে নামলে তখন আমরা ডাউন বলি। ঠিক আছে, নির্দিষ্ট একটা সীমা, ভালো করে মাথায় রাখো, নির্দিষ্ট তোমাকে একটা সীমারেখা দিল, নির্দিষ্ট একটা সীমারেখা, এবং সেই সীমারেখার নিচে বললে আমরা কি ইউজ করব? ডাউন নয়, আমরা ইউজ করব বিলো, BEL। আচ্ছা, বিলো আমরা কি ইউজ করব? বিলো, BELOW, বিলো। কি বললাম ভালো করে মাথায় রাখো, নির্দিষ্ট একটা সীমারেখা, তার নিচে বিলো 90 ডিগ্রি সেলসিয়াস, বিলো 100 ডিগ্রি সেলসিয়াস, বিলো 40 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে বিলো নির্দিষ্ট সীমারেখা মেনশন করে দিলেই, তার নিচে বললে কিন্তু ডাউন নয়, বিলো হবে। তাহলে মাই মান্থলি ইনকাম ইজ বিলো 1 লাখ, 1 লাখের অনেক নিচে। বোঝা গেল? এবার চলো নেক্সট। 145 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 145 কি বলছে দেখো, বলছে সৌমিক ওয়াজ অ্যাংরি, সৌমিক রেগে গেছিল, হিমসেলফ নিজের ওপরে, ফর মেকিং সাচ এ স্টুপিড মিস্টেক, এরকম একটা বোকা মিস্টেক, ভুল করার জন্য। দেখো বলেছিলাম মিস্টেক ওয়ার্ডের সঙ্গে কোনো সময় ডু হয় না, মেক হয়। দেখো মেক রয়েছে। ঠিক আছে, মিস্টেকের সঙ্গে মেক। ট্রুথের সঙ্গে কি বলেছিলাম? ট্রুথ। স্পিক, ট্রুথের সঙ্গে আমরা কি দেবো? স্পিকিং ট্রুথ। স্পিকের সঙ্গে যাবে হচ্ছে ট্রুথ, TRUTH, স্পিকিংয়ের সঙ্গে ট্রুথ, মিস্টেকের সঙ্গে মেক, আর লাই বললে টেল, টেলের সঙ্গে যাবে হচ্ছে লাই, টেল লাই। ঠিক আছে, আর যদি কোনো বাজে কাজ ক্রাইম করি সেখানে হবে কমিট, COMMIT, এটা কিন্তু আমরা বলেছিলাম, কমিটেড আ ক্রাইম, কোনো অপরাধমূলক কিছু হলে তখন আমরা কমিট ইউজ করবো। এবার প্রশ্ন ফিরে যাবো। প্রশ্ন কি বলছে দেখো, সৌমিক ওয়াজ অ্যাংরি, কোনো মানুষের ওপরে রেগে গেলে আমরা অ্যাংরির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবো উইথ, অ্যাংরি উইথ। যদি তার আচরণে হয় তখন কি বলবো? অ্যাংরি অ্যাট, অ্যাংরি অ্যাট হিজ বিহেভিয়ার বা কন্ডাক্ট। ক্লিয়ার? অ্যাংরি অ্যাট হিজ বিহেভিয়ার, BEHAVIOUR, বিহেভিয়ার বা কন্ডাক্ট, CONDUCT, কন্ডাক্ট মানেও আচরণ, বিহেভিয়ার মানেও আচরণ। তাহলে কোনো মানুষ যদি কারোর ওপরে রেগে যায়, মানুষের ওপরে রেগে গেলে অ্যাংরির পরে উইথ, তার আচরণে হলে অ্যাট। ক্লিয়ার? তাহলে এখানে নিজের ওপরে রেগে গেছিলো, নিজে তো একজন মানুষই, তাহলে উইথই হবে। সৌমিক ওয়াজ অ্যাংরি উইথ হিমসেলফ, সে নিজের ওপরে রেগে গেছিল, ফর মেকিং সাচ আ স্টুপিড মিস্টেক। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট। 46 কি বলছে দেখো, 46 বলছে যে মাই হাজব্যান্ড, আমার স্বামী, হ্যাজ স্টাডিড, হ্যাভ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলা মিনিং কী হবে? পড়াশুনো করেছে। মাই হাজব্যান্ড হ্যাজ স্টাডিড, পড়াশুনো করেছে, অনলি ড্যাশ HS, HS পর্যন্ত।
দেখো পর্যন্ত বললে সময়, যখন পর্যন্ত বোঝাবে এবং পর্যন্তের মধ্যে সময় থাকবে, সময় বলি না আমি আসা পর্যন্ত অপেক্ষা করো, ট্রেনটা না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, সময় যদি বলে, সময় বললে পর্যন্ত বোঝালে আমরা টিল বা আনটিল দেব, টিল বা আনটিল, ক্লিয়ার? সময়। আর যদি সময় না বলে অন্য কিছু বলে, অন্য কিছুর ক্ষেত্রে পর্যন্ত বলে, তখন দেবো আপ টু, বলি না আপ টু 60% ডিসকাউন্ট, আপ টু 60% ডিসকাউন্ট, ঠিক আছে? তাহলে সেখানে কিন্তু আমরা আনটিল বলি না, টিল বলি না, তাহলে এখানে বলি আপ টু 60% ডিসকাউন্ট। ঠিক সেরকম এখানেও তাই, এখানে টিল আনটিল হবে না। এখানে কি বলছে, আমার হাজব্যান্ড পড়াশুনো করেছে এইচএস পর্যন্ত, তাহলে আপ টু, ক্লিয়ার? আপ টু এইচএস, ওকে? তাহলে আপ টু ইজ দ্য কারেক্ট আনসার। আমার বর পড়াশুনো করেছে, আমার স্বামী পড়াশুনো করেছে এইচএস পর্যন্ত। অনেকে কিন্তু টিল করবে, টিল করবে না, সময় বললে টিল হবে, ক্লিয়ার? সময়, টিল আনটিল। নেক্সট 147 কি বলছে দেখো, হ্যাঁ 147 কি বলছে আমরা দেখে নেবো। দেখো নো সুনার বলছে কি, নো সুনার মানে কি, নো সুনার মানে হচ্ছে যেই না, হার্ডলি HARDLY, হার্ডলি, আর স্কেয়ারসলি SCARCELY, এই তিনটের মানেই কিন্তু সেম, হার্ডলি, স্কেয়ারসলি, নো সুনার। বলছে যেই না দ্য সান কি হয়েছিল, দেন দ্য বার্ডস স্টার্টেড, দেখো এখানে স্টার্টেড কিন্তু সিম্পল V2, সিম্পল V2 মানে পাস্ট টেন্স, তাহলে বুঝতে পারলাম নো সুনারের পরেও এখানেও কিন্তু প্রথমটাতে কিন্তু পাস্ট টেন্স হবে, ওকে? তাহলে বাক্যটা টেন্স হবে কি, পাস্ট টেন্স। তাহলে বলছে যেই না সূর্য উঠেছিল, দেন দ্য বার্ডস স্টার্টেড চার্পিং, পাখিরা চার্পিং গুঞ্জন করতে, কিচিরমিচির করতে শুরু করে দিয়েছিল। এইবার বিষয়টা হচ্ছে নো সুনারের পরে ডিডও বলতে পারি, হ্যাডও বলতে পারি, হ্যাড। এবার অতীতকাল যেহেতু বলেছে, তাহলে অতীতকালের দুটো বলতে পারি, হ্যাড বা ডিড। হ্যাড দিলে হ্যাডের পরে কি হয়, মেন ভার্বের থার্ড ফর্ম হয়, আর ডিড দিলে কি হবে, ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এবার অপশান দেখলে তুমি বুঝতে পারবে। দেখো হ্যাড তো অপশানে নেই, হ্যাড কোনো অপশানেই নেই, তাহলে ডিড নেব। তাহলে ডিড দিয়ে একটা অপশানে আছে দেখো এ, আর ডিডের পরে কিন্তু ফার্স্ট ফর্ম দেওয়াই আছে, ক্লিয়ার? ডিড রাইজ, তাহলে কী হবে, নো সুনার প্রথমটাই হবে ডিড দ্য সান, আর উদিত হওয়া মানে রাইজ, তাহলে নো সুনার ডিড দ্য সান রাইজ দেন দ্য বার্ডস স্টার্টেড চার্পিং, পাখিরা কিচিরমিচির করতে শুরু করেছিল। যদি হ্যাড দিতাম কি হতো, হ্যাড, আর এখানে রাইজ রোজ রাইজেন হতো, রাইজেন থার্ড ফর্ম, ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। এখান থেকে আর একটা জিনিস বলে দিই, নো সুনারের মিনিং সেম, নো সুনার হার্ডলি স্কেয়ারসলি, মিনিং সেম বললাম তো। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কিন্তু দেন হয়, দেখো এখানে দেন আছে, দেন দ্য বার্ডস, প্রথম বাক্যের শেষে দেন হবে। আর হার্ডলি স্কেয়ারসলি দিয়ে বাক্য শুরু হলে সেম বাক্য, একই রকম সব হবে, সব নিয়ম সেম হবে, কিন্তু দেনের জায়গায় ভেন হবে হার্ডলি স্কেয়ারসলি দিলে, ক্লিয়ার? নেক্সট চলো, প্রচুর বার কিন্তু ইডরে দিয়েছে, প্রচুর বার, এই নিয়ম কিন্তু প্রচুর বার দিয়েছে। এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 148 বলছে যে অ্যাজ আই হ্যাভ ভিজিটেড আমেরিকা মেনি টাইমস। দেখো অ্যাজ মানে কি, যেহেতু, হ্যাভ ভিজিটেড, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি বলছে, যেহেতু আমি ভিজিট করেছি আমেরিকাতে মেনি টাইমস, অনেকবার, সেই কারণে আই নো আমি জানি, ড্যাশ সিটিজ দেয়ার, মানে এখানে দেখো ফিউ লিটল মানে বলতে চেয়েছে আমি কিছু শহর সেখানে চিনি, ঠিক আছে? FEW ফিউ মানে কিছু, ঠিক আছে, একেবারে নায়ের সমান সমান, আর FU মানে সাম মানে কিছু, লিটল মানে শুধু লিটলের মানেও কিন্তু নায়ের সমান সমান, আর এ লিটল মানেও কিন্তু কিছু, এ লিটল LITTLE। এবার ফিউ কোথায় বসে, কাউন্টেবল, যে জিনিসগুলো আমরা গুনতে পারি, আ ফিউ বুকস, কাউন্টেবল নাউনের আগে FU দেবো। আর লিটল কোথায় বসে, আনকাউন্টেবল নাউনের আগে, আর লিটল মিল্ক, আর লিটল ওয়াটার, ক্লিয়ার? তাহলে এখানে বিষয়টা বলছে হচ্ছে কি, মিল্ক MILK। এবার বিষয় তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলছে যে শহর, তাহলে সিটিস মানে কি গোনা যায়, কাউন্টেবল, তাহলে লিটল হবে না ফিউ হবে, যেটা গোনা যায় তার আগে কাউন্টেবল নাউনের আগে কি হবে, ফিউ হবে। আর শুধু ফিউ বললে একেবারে নায়ের সমান সমান FU বলবো, আ ফিউ সিটিস। অ্যাজ আই হ্যাভ ভিজিটেড আমেরিকা মেনি টাইমস, যেহেতু আমি ভিজিট করেছি আমেরিকা অনেকবার, আই নো আমি জানি, চিনি, আ ফিউ সিটিজ কিছু শহর দেয়ার, সেখানে, ক্লিয়ার? FU হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। ভালো করে বোঝো, শুধু ফিউ কেন নেবো না, শুধু ফিউয়ের মানেও কিন্তু কিছু, মানে একেবারে নায়ের সমান সমান, শুধু লিটলের মানেও একেবারে নায়ের সমান সমান, আর ফিউ কাউন্টেবল নাউনের আগে বসবে, আর লিটল আনকাউন্টেবল নাউনের আগে, ক্লিয়ার? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 149 কি বলছে দেখো, 149 বলছে গিয়ে আই ড্যাশ দিয়ে বলছে আই ইউজ ইউর সেলফোন অ্যাজ আই হ্যাভ ফরগটেন, বলছে কাউকে জিজ্ঞেস করছে আমি কি তোমার সেলফোনটা ইউজ করতে পারি,
যেহেতু আই হ্যাভ ফরগটেন মাইন মানে আমি আমারটা ভুলে এসেছি, বাড়িতে এসেছি। হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট, আমি ভুলে গেছি আমার ফোনটা বা আমি ভুলে এসেছি আমার ফোনটা বাড়িতে। ক্লিয়ার? তাহলে কাউকে যখন তুমি কাউকে জিজ্ঞেস করবে আমি কি এই কাজটা করতে পারি, পারা থাকবে, পারা। ক্লিয়ার? পারা থাকবে, সম্ভাবনা, এবং সে কিন্তু তুমি কারো কাছ থেকে পারমিশন নিচ্ছ, আমি কি করতে পারি, আমি কি যেতে পারি, আমি কি বলতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হয় মে দিতে পারি, না হলে কুড, COULD। এটাকে বলা হয় পোলাইট রিকোয়েস্ট। কাউকে তুমি রিকোয়েস্ট করছো, POLITE, পোলাইট রিকোয়েস্ট, কাউকে তুমি অনুরোধ করছো, পোলাইট রিকোয়েস্ট। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা মে দিয়ে ইউজ করতে পারি, কুডও ইউজ করতে পারি। আমরা বলি না যে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি ভেতরে? তাহলে কাউকে অনুরোধ করছো এবং কারোর কাছ থেকে পারমিশন তুমি চাইছো, সেক্ষেত্রে মে বা কুড। দেখো কুড অপশানে নেই, তাহলে আমরা মে নেব। মে আই ইউজ, আমি কি পারি ইউজ করতে, ব্যবহার করতে তোমার সেলফোনটা? যেহেতু আমি আমারটা ভুলে এসেছি তাহলে এখানে মে হবে, কুড নেই, তাহলে মে ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা মে ইউজ করি, কুড ইউজ করি, আবার উডও ইউজ করি। উড যখন ইউজ করবো তখন পারা, বাংলা অর্থ পারা আসবে না। যেমন আমি ধরো কাউকে বললাম যে তুমি কি জানলাটা খুলে দেবে, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, তুমি কি দয়া করে জানলাটা খুলে দেবে, এখানে কোনো পারা নেই, সেক্ষেত্রে আমরা উড ইউজ করবো। ক্লিয়ার? আর যেখানে পারা আসবে, পারা অনুরোধ করবো, পোলাইট রিকোয়েস্ট পারা, সেখানে মে বা কুড ইউজ করবো। ক্লিয়ার? তাহলে পোলাইট রিকোয়েস্ট করতে গেলে তিনটে মোডাল ভার্ব আমরা ইউজ করবো, মে, কুড আর উড। তাহলে নেক্সট, এখানে উত্তর কিন্তু মে, যেহেতু কুড নেই, তাহলে মে আই ইউজ ইউর সেলফোন অ্যাজ আই হ্যাভ ফরগটেন মাইন। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আসলে কী বলছে দেখো, 150। হ্যাঁ, 150 বলছে নূর ড্যাশ তালিব অ্যাজ শি কুড টেক হার স্কুটি। নূর ড্যাশ তালিব, নূর তালিবকে কী করেছিল, ইফ শি কুড, আচ্ছা সিটা হবে না, এখানে নূর হচ্ছে ছেলে, তাহলে হি হবে। ক্লিয়ার? যে নূর তালিবকে জিজ্ঞেস করেছিল ইফ হি কুড টেক হার স্কুটি, মানে কি নূর তালিবকে জিজ্ঞেস করেছিল বা বলেছিল আমি কি, মানে সে কি তার, এখানেও হার, দুজনেই ছেলে, এখানেও ভুল আছে, এটা কিন্তু হার হবে না, এটা হিজ হবে, হিজ। ঠিক আছে? এটা এখানে হিজ হবে, দুজন ব্যক্তি, এখানে ছেলে, নূরও ছেলে, তালিবও ছেলে। ক্লিয়ার? তাহলে এখানে সি হবে না, এখানে হি হবে, আর এখানে কিন্তু হিজ হবে। এইবার বিষয়টা কি বলছে দেখো, বিষয়টা বলছে নূর জিজ্ঞেস করেছিল তালিবকে যে সে কি পারে তার স্কুটিটা নিতে। তাহলে কিন্তু এটা হচ্ছে সিম্পল পাস্ট, কারণ কুড হচ্ছে পাস্ট টেন্স, V2। ক্লিয়ার? তাহলে দেখো, টোল্ড মানে বলা, হেল্ড মানে সাহায্য করা, এটা মিনিং বুঝে করতে হবে। সেন্ট মানে পাঠানো, আর আস্কড মানে জিজ্ঞেস করা। তাহলে এটাই জিজ্ঞেস করেছিল মানে চেয়েছিল, তাহলে আস্কে সেকেন্ড ফর্ম আস্কড, তাহলে নূর আস্কড হবে, নূর আস্কড, ASKED, নূর আস্কড, নূর জিজ্ঞেস করেছিল তালিবকে। ইফ মানে কি, ইফ মানে হচ্ছে কি না, যে সে পারবে কিনা নিতে তার স্কুটিটা, সে তার স্কুটিটা নিতে পারবে কিনা, এটা নূর তালিবকে কি করেছিল, আস্কড করেছিল, জিজ্ঞেস করেছিল। তাহলে ডি ইজ দ্য কিন্তু আমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। এবং বারবার বলি, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কারো কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা নিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।